দারুণ সুখবর। দলিল রেজিস্ট্রেশনের পুরাতন পদ্ধতি বাতিল। এমন পরিস্থিতিতে ভূমি মালিকদের অবলম্বন করতে হবে কিছু নিনজা টেকনিক। তাহলেই তাদের মালিকানা সংক্রান্ত যে বিষয়গুলো থাকে এগুলো নিয়ে আর কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না। সুপ্রিয় ভিউয়ার্স, এই বিষয়টি কি এবং কিভাবে বাস্তবায়িত হচ্ছে, এক্ষেত্রে সরকারের ভূমিকা কি কিংবা ভূমি মালিকদের এক্ষেত্রে করণীয় কি, আজকের এই ভিডিওটিতে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওর বিষয়বস্তু বুঝতে গেলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর দেখার পর যদি ভালো লাগে, আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পরবর্তীতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, দলিল রেজিস্ট্রেশন করার নিয়ম জমির মালিকানা যেদিন থেকে সৃষ্টি হয়েছে, অর্থাৎ রায়তি প্রথা থেকেই এই দলিল রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এই পদ্ধতিটা চালু করেছিল ব্রিটিশ সরকার এবং পরবর্তীতে এই নিয়মটি এমনভাবে ভূমি মালিকদের সঙ্গে বা আমাদের এই ভারতীয় উপমহাদেশের যে কান্ট্রিগুলো রয়েছিল সেগুলোতে ওতপ্রোতভাবে জড়িত, যেগুলো পরবর্তীতে পরিবর্তন করা সম্ভব হয় নাই। এই ব্রিটিশদের চলে যাওয়ার পর থেকে এত দিন হয়ে গেল, কয়েক যুগ। এই কয়েক যুগেও সেই ব্রিটিশ আমলের যে নিয়ম, সেই পুরাতন পদ্ধতি, সেগুলো সংস্কার কিংবা পরিবর্তন করার কোনো উদ্যোগ কোনো সরকার গ্রহণ করে নাই। বর্তমানে জুলাইয়ের পরে যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, সেই সরকার বেশ কিছু সাহসী উদ্যোগ গ্রহণ করেছিল। এই সাহসী উদ্যোগগুলোর মধ্যে এই দলিল রেজিস্ট্রেশনের পুরাতন পদ্ধতি বাতিল অন্যতম। এখন আমরা জানি যে দলিল রেজিস্ট্রেশন করতে গেলে একজন মোহরির মাধ্যমে দলিলটি লিখে নিয়ে গিয়ে সাব রেজিস্ট্রি অফিসের সামনে তার মারফতে জমা প্রদান পূর্বক দলিল রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হয়। কিন্তু এই পদ্ধতিটাতে কিছু পরিবর্তন এনেছে, যে দলিল লেখক যারা রয়েছে বা মোহরি যারা রয়েছে তারা এমনভাবে দলিল লেখে যে সেগুলো পরবর্তীতে সাধারণ পাবলিকের পড়া বা বোঝা অনেকাংশেই কঠিন হয়ে দাঁড়িয়ে যায়। এই জন্য বলা হয়েছে যে দলিল রেজিস্ট্রেশন করার জন্য যে দলিল লেখা লাগে সেটি এখন থেকে টাইপিং করলেও চলবে। টাইপিং করে ভূমি মালিকরা নিজেরা সরাসরি নিয়ে গিয়ে সাব রেজিস্ট্রি অফিসে দলিল রেজিস্ট্রেশন করতে পারবেন। এক্ষেত্রে তিনি যদি বিষয়টি সম্পর্কে অবগত হন, দক্ষ হন, তাহলে তিনি করতে পারবেন। এক্ষেত্রে মোহরির আলাদা করে আর প্রয়োজন হবে না। এক্ষেত্রে এই বিষয়টি নিয়ে একটি নির্দিষ্ট নির্দেশনা রয়েছে। সুপ্রিয় ভিউয়ার্স, এরপরে আসে দলিল রেজিস্ট্রেশনের যে নিয়ম কানুন বা কায়দা কানুন, অর্থাৎ যে রুলস বা নিয়ম মেনে দলিল রেজিস্ট্রেশন করতে হয়। এই দলিল রেজিস্ট্রেশনের যে মূল ভিত্তি, অর্থাৎ দলিলের যে কর বা দলিলের যে মূল্য কর পরিশোধ, এই কর পরিশোধের বিষয়টি নিয়ে একটি বিশেষ নির্দেশনা রয়েছে। এক্ষেত্রে অনেকেই ভূমি মালিকরা যেটা করে যে দলিল রেজিস্ট্রেশনের সময় জমির বিক্রেতার সঙ্গে যে চুক্তি হয়, ধরুন ১ শতক জমির দাম যদি ১০ লক্ষ টাকা হয় বা ২ লক্ষ টাকা হয়, দলিলে লেখা হয় ৫০,০০০ বা ৭০,০০০ এবং বাকি টাকাটা গোপন করা হয়। এটির একমাত্র কারণ দলিল রেজিস্ট্রেশনের উৎসে কর বা দলিল রেজিস্ট্রেশনের যে ফি, এটি এতটাই বেশি যে যতটা মূল্য সেই ঠিক সেম তত পরিমাণ বা তার কাছাকাছি পরিমাণে এই যে জমির রেজিস্ট্রেশন ফি সম্পন্ন দিতে হয়। এক্ষেত্রে এই বিষয়টিকে আমলে নিয়ে দলিল রেজিস্ট্রেশন ফি কমানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং এক্ষেত্রে দলিল রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ভূমি মালিকরা এখন থেকে এই সুবিধাটাই পাবেন। সুপ্রিয় ভিউয়ার্স, এতে করে ভূমি মালিকদের যে জমির মূল্যমান দলিলে উল্লেখ করতে হয়, এটি নিয়ে আর কোনো সমস্যা থাকবে না, সরকারও ধোঁয়াশার মধ্যে থাকবে না। এই জন্য এই বিশেষ পদ্ধতি। আর একটি গুরুত্বপূর্ণ বা সব থেকে যেটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে দলিল কিন্তু একই, কিন্তু বিভিন্ন কায়দায় তৈরি হয় বা বিভিন্ন জমির শ্রেণীবিন্যাস অনুযায়ী দলিলগুলো তৈরি করতে হয়। যেমন ধরুন, যদি সম্পত্তি ক্রয় বিক্রয় হয় তাহলে সেটিকে আমরা সাবকবলা দলিল বলি। যদি জমির মালিক তার রক্তের সম্পর্কে যে ১২ শ্রেণীর সম্পত্তি বা ১২ শ্রেণীর ওয়ারিশের কথা বলা হয়েছে, সেই ১২ শ্রেণীর ওয়ারিশকে সম্পত্তি দান করেন বা তিনি জীবদ্দশায় সম্পত্তি তার নামে লিখে দেন, সেক্ষেত্রে যদি বিক্রয় না হয় সেটি হবে হেবা দলিল, উইল, ওয়াকফ এবং আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ দলিল হচ্ছে বাটোয়ারা দলিল, যেটি ওয়ারিশরা মিলেমিশে করে থাকে। এই দলিলগুলোতে পরবর্তীতে রেজিস্ট্রেশন করার সময় বিশেষ কিছু কায়দা কানুনের কথা বলা হয়েছে। যেমন ওয়ারিশান সম্পত্তি যদি কোনো ক্ষেত্রে কোনো ওয়ারিশকে বঞ্চিত করে
বা সরাসরি ভূমি মালিক কোনো ব্যক্তিকে এই যে হেবা করে দেয়, তাহলে হেবা করার ক্ষেত্রে হেবা যেদিন রেজিস্ট্রেশন সম্পন্ন হবে সেদিন থেকেই ওই হেবাকারীকে, অর্থাৎ যার নামে হেবা করেছে তাকে সম্পত্তির মালিকানা বা ভোগ দখল বুঝিয়ে দিতে হবে। এক্ষেত্রে যদি কোনো সময় হেবা গোপন করা হয় এবং যে ব্যক্তি হেবা করেছে তিনি মৃত্যুবরণ করার পরে হেবাটি বাতিল সামনে উঠে আসে, তাহলে সেই হেবার যে মূল বিষয়বস্তু সেটি কিন্তু বাতিল হয়ে যাবে এবং অন্য ওয়ারিশরা যদি বিষয়টি প্রমাণ করতে পারে যে হেবা করা হয়েছে কিন্তু গোপন করা হয়েছে, এক্ষেত্রে সন্দেহ রয়েছে যে হেবাকারীকে কোনোভাবে উল্টাপাল্টা বুঝিয়ে বা কোনো একটি মাধ্যম দ্বারা প্রতারণার মাধ্যমে সেই হেবাটি করা হয়েছে, তাহলে হেবাটি কিন্তু বাতিল হবে রেজিস্ট্রেশন করা হলেও। এক্ষেত্রে পূর্বে এই নিয়মটি ছিল না। এই নিয়মটি পূর্বের যে বিষয়টি সেটি বাস্তবায়ন করতে হলে অনেক কঠিন পদক্ষেপ নিতে হতো ভূমি মালিকদের। এক্ষেত্রে তারা বিশেষ একটি সুবিধা পাবে। এবং এক্ষেত্রে আরেকটি বিষয় হচ্ছে, যদি কোনো ক্ষেত্রে কোনো মাথার সমস্যা বা মানসিক সমস্যা, প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী বা বোবা এই ধরনের কোনো ব্যক্তির মালিকানাধীন জমি কেউ বিক্রয় করতে চায়, সেক্ষেত্রে আদালতের নির্দেশনা লাগবে। অর্থাৎ সরাসরি এখন থেকে আর কোনো গার্ডিয়ান সম্পত্তি বিক্রয় করতে পারবে না, সেটি মা হোক, বাবা হোক বা যে কোনো ব্যক্তি হোক। এই নিয়মটিতেও ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। এরপরে আসেন ওয়ারিশান সম্পত্তি। ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে সুপ্রিয় ভিউয়ার্স, এখন থেকে আর নামজারি বা যে ভূমি মালিক যিনি ওয়ারিশান সম্পত্তি পেয়ে সম্পত্তি বিক্রয় করতে যাচ্ছেন তার নামে যে নামজারি থাকতে হবে, তিনি সম্পত্তি বিক্রয় করতে গেলে এটি আর দেখা হবে না। নতুন নির্দেশনা অনুযায়ী বা নতুন যে নিয়ম করা হয়েছে সেই নিয়ম অনুযায়ী যদি কোনো ওয়ারিশ তার ওয়ারিশান সম্পত্তির অংশ বিক্রয় করতে চায়, তাহলে সেক্ষেত্রে তিনি তার পূর্বপুরুষ, অর্থাৎ যার কাছ থেকে তিনি ওয়ারিশান সম্পত্তি পেয়েছেন তার নামে সম্পত্তির নামজারি খারিজ রয়েছে, এই বিষয়টি প্রমাণের মাধ্যমে বা উপস্থাপনের মাধ্যমে তিনি সম্পত্তি কারো কাছে বিক্রয় করতে পারবেন বা হস্তান্তর করতে পারবেন। এবং কোনো ব্যক্তি স্বেচ্ছায় স্বাধীন দায় বা কোনো ধরনের চিন্তা ছাড়াই সম্পত্তিটি ক্রয় করতে পারবেন। এবং এবং পূর্বে দেখা হতো যে ওই ওয়ারিশান সম্পত্তিগুলো যদি বিক্রয় করা হয় তাহলে দেখা হতো বাটোয়ারা রয়েছে কিনা বা খারিজ রয়েছে কিনা এই বিষয়গুলো। তো অনেক সময় বাটোয়ারা না থাকলেও খারিজ দেখিয়েও সম্পত্তি বিক্রয় করা যেত। এখন থেকে নির্দেশনা অনুযায়ী ওয়ারিশান সম্পত্তি বিক্রয় করতে গেলে অবশ্যই ওয়ারিশদের মধ্যে বাটোয়ারা থাকতে হবে এবং এই বাটোয়ারাটি থাকলেই হবে। পরবর্তীতে তিনি খারিজ যদি না করেন, তার পূর্বপুরুষের নামে খারিজ থাকলে তিনি মাধ্যম হয়ে সম্পত্তি তার মালিকানায় দেখিয়ে যে কোনো ব্যক্তির কাছে হস্তান্তর বা বিক্রয় করতে পারবেন এবং যে কোনো ব্যক্তি নিশ্চিন্তে সেই সকল সম্পত্তি ক্রয় করতে পারবেন। তবে এক্ষেত্রে বাটোয়ারাটি অবশ্যই বাধ্যতামূলক লাগবে। যদি বাটোয়ারা না থাকে সেক্ষেত্রে সম্পত্তি বিক্রয়টা অবৈধ বলে বিবেচিত হবে। কেউ ভোগ দখল করে রাখলে সেটা অবৈধ বলে বিবেচিত হবে। সেক্ষেত্রে এই সকল ব্যক্তিবর্গ এই সকল কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কারণে তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থাও কিন্তু রয়েছে। এবং এক্ষেত্রে বেশি সুবিধা পাবেন বঞ্চিত ওয়ারিশরা, যারা সচরাচর বঞ্চিত হয় বা যারা অসুস্থ বা খুব দ্রুত সম্পত্তি বিক্রয় করার প্রয়োজন চিকিৎসার জন্য, এক্ষেত্রে এই সুবিধাটি ব্যাপক আকারে কার্যকর ভূমিকা পালন করবে। সুপ্রিয় ভিউয়ার্স, এই কয়েক শ্রেণীর নিয়ম কানুনগুলো ব্যাপকভাবে পরিবর্তনের মাধ্যমে দলিল রেজিস্ট্রেশনের যে পুরাতন পদ্ধতি সেটিতে সংস্কার হয়েছে বা বাতিল হয়ে গেছে সরাসরি অনেক ক্ষেত্রেই। সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল এবং আপনারা একটু হলে বুঝতে পেরেছেন। তারপরে ওই সংক্রান্ত বিষয় নিয়ে যদি আরো কোনো কিছু জানতে চান বা বুঝতে চান, সেক্ষেত্রে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন। আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।